আমরা চাই না আবার ফ্যাসিবাদ আমার বাংলাদেশে কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট। কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমনভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে। একদিনের জন্য আমরা চাই না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যা। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একবার করোনার সময়। কোন সুরত উঠে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার আমরা তা মানব। বাংলাদেশের 18 কোটি মানুষের মানবিক নেতা, ঢাকা 15 আসনের মাননীয় সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাকে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ঈদ পুনর্মিলনী এবং আমার পক্ষ থেকে জনগণকে সম্বর্ধনা দেওয়ার, এটাই গণসম্বর্ধনা। এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, এলাকার সুধীজন, আমার সামনে উপবিষ্ট পীরের বাগের আপামর জনগণ, মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ এবং শিশু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের ভোটে এই এলাকার জনপ্রতিনিধি হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা জানাই। আজকে যারা ভালোবাসা নিয়ে আমাকে ভালোবাসা দিয়ে এখানে বরণ করে নিয়েছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তার ভালোবাসার পাত্র হিসেবে আপনাদেরকে বরণ করে নিন। আমি এখানে দাঁড়াবার আগে আপনাদের হয়ে আপনাদের ভাই বেশ কিছু যৌক্তিক দাবি এখানে উপস্থাপন করেছেন। কার্যত এগুলা দাবি নয়, জনগণের সাফারিং, কষ্ট, ভোগান্তি, যা বছর নয় বছরের পর বছর ধরে চলে আসছে। প্রত্যেকটি কথাই সঙ্গত, প্রত্যেকটি দাবি সঙ্গত। নির্বাচনের আগে আমি নিজেই কথাগুলো বলেছি। হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সরকার গঠনের সুযোগ পেলে তখন সরকারের সমস্ত সামর্থ্য কাজে লাগিয়ে আমি চেষ্টা করতে পারতাম। এখন সেই সুযোগটা আমার হাতে না থাকলেও আমি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এখন আমার দায়িত্ব হবে আপনাদের পাশে থেকে এই সমস্যাগুলোর সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো, এবং আমি বিশ্বাস করি এই প্রয়াসে আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন, আমি বাইরের কেউ নই। এখন থেকে এই বৃহত্তর 15 আসন পরিবারের আমি একজন সদস্য। আমি গর্বিত এই এলাকার মানুষ আমাকে তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নিয়েছেন। আমি আবারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, 12 ফেব্রুয়ারির নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেন নাই,
তারা সকলেই আমার ভাই এবং বোন। আমি তাদের মধ্যে কোনো বৈষম্য করব না ইনশাআল্লাহ। যার যেখানে যে হক, আমি তাদের সেই হকটুকু আদায় করার জন্য তাদের হয়ে লড়ে যাব ইনশাআল্লাহ। আমার কাছে এখানে কোনো দল মত ধর্মের কোনো ব্যবধান থাকবে না। এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার কাছে পরম সম্মানিত। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যেন আপনাদের এই ঋণের কৃতজ্ঞতাবোধ অন্তরে ধারণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আমি এই এলাকার প্রতিনিধি হতেও পারি, নাও হতে পারি, কিন্তু এই যে একটিবার আপনারা চরম চ্যালেঞ্জের মুখে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আবার বলছি, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এই এলাকাবাসী নির্বাচনের আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। আমি সেই মা বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তুতে না বুঝে আমার কিছু ভাই তারা করেছিলেন। আমি আমার বোনদের হয়ে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তাদেরও মা বোন আছেন, আমার অনুরোধ থাকবে, যেমনটা তাদের মাকে আপন বোনকে সম্মান করবেন, আমরা এবং তারা সবাই মিলে সমাজের সমস্ত নারীদেরকে যেন অনুরূপ সম্মান করতে পারি। নারীরা মায়ের জাতি, তাদেরকে সম্মান করলে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। তাদেরকে অপমান করলে আল্লাহ আমাদের উপর থেকে সম্মানের চাদর সরায় নেবেন। আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি দুইটি, একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। ঘরে বাইরে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই সরকারের কাজ। সরকারি দল যারা আছে তাদের প্রধান দায়িত্ব, আমরা বিরোধী দলে যারা আছি তাদেরকে কাজ দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। জনগণের অধিকারের চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, সেই জায়গায় ইতিবাচকভাবেই আমরা ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা সরকারকে ধন্যবাদ দেব। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে, অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। এজন্যই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভোটের আমানত, এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তা লঙ্ঘন করতে পারবো না। ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদেরকে দিল, যেই জুলাই 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন এনে দিল, সেই জুলাই একসাথে দুটো নির্বাচন দিয়েছিল। একটি সংসদ নির্বাচন আর একটা গণভোটে নির্বাচন। দুই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করেছেন। প্রথমটিতে যেমনভাবেই হোক একটি দল তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে তারা সরকার গঠন করেছেন। এখানে তারা বলছেন তাদেরকে 51% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংবিধানের যে সমস্ত আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে রায় দিয়েছে 68.1% মানুষ। এই গণভোটের গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন। আপনারা দেখেছেন সংসদে আপনাদের হয়ে আমি দাঁড়িয়েছিলাম, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জনগণের হয়ে আমি কথা বলেছি। মাননীয় স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন। কার্যপ্রণালী বিধির 62 বিধিতে আমি নোটিশ দিয়েছি।
এটা গ্রহণ করে 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম, আমি যেমন গণভোটে হা ভোট চেয়েছি, জনাব তারেক রহমান তিনিও কিন্তু গণভোটে হা ভোট চেয়েছেন। গণভোটের এই দাবিটি আমরা বলার আগে তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রথমে দাবি জানিয়েছেন যে গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে হবে। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান ছিল এক, এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে তারা বদলে গেছেন। যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক তারা লাভ করেছেন, এরপরেই তারা অতীতের সমস্ত ওয়াদা ভুলে গেছেন। তারা তাদের দলীয় 31 দফা ইশতেহারের কথা বলেন, সংস্কারের কথা বলেন। ওই দফার প্রথম দফা হচ্ছে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা একটা সংস্কার কমিশন গঠন করে সংবিধানে ওই সমস্ত ধারাগুলাকে সংস্কার করবেন যে ধারাগুলা অতীতে সরকারকে ফেসিবাদী বানিয়েছে। আমরা এখন যখন সংস্কারের কথা বলি, সরকারি দল তখন বলে সংবিধানে তো কোনো সংস্কারের কথা নেই। তো সংবিধানে যদি সংস্কারের কথা নাই, তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন? যদি নাই তাহলে হা ভোটে জনগণকে আহ্বান জানালেন কেন? এই সবগুলা হচ্ছে দ্বিচারিতা, নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা। যখন স্পিকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি, আমরা আশা করেছিলাম স্পিকার সিদ্ধান্ত দিয়ে বলবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তিনি এইটা না বলে বললেন যে এই আলোচনা এখানে সমাপ্ত হলো, যেটাকে সংসদীয় ভাষায় বলে টক আউট। আলোচনা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এখন আর নাই। আমরা মর্মাহত হয়েছি, জাতি কষ্ট পেয়েছে। আমরা তখন জাতিকে কথা দিয়েছি, যেমন ইলেকশনের আগে আপনাদেরকে বলেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, আমরা বিজয়ী হলে আপনারা গণভোটে যে রায় দিবেন সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা যেহেতু সরকার গঠন করতে পারিনি, যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জনগণ কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি এবং সেই দাবি আদায়ের জন্য আজকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আপনারা দেখেছেন বায়তুল মুকাররম উত্তর গেটে আজকে এই দাবি আদায়ের জন্য আর এই দাবিকে অপমান করার জন্য, তার প্রতিবাদে এবং দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। আমরা কথা দিচ্ছি, আমরা আস্থাশীল, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা চাই না আবার ফেসিবাদ আমার বাংলাদেশে কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসুক। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট। আরেকটি বিষয়ে কথা বলতে হয়, ইরানের উপর ইসরায়েলের অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফল হিসাবে বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে গিয়েছেন তেজগাঁ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যাওয়ার সময় নিশ্চয়ই তিনি দেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি, একটা মোটর সাইকেলের পাশে গেছে আরেকটা মোটর সাইকেল, হাজারো গাড়ি, হাজারো মোটর সাইকেলের মিছিল তিনি দেখেছেন। মিছিলে মানুষ এগিয়ে যায়, আর তিনি যা দেখেছেন, আমরা যা দেখি, সবগুলা সেখানে স্থবির হয়ে আছে। ওই চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই,
খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমনভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে। বাংলাদেশ ভাসছে না। কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে, তারাই আসলে তেলের সংকটটা দেখতে দিচ্ছে না। মনে রাখবেন, এই তেলে অনেকেই অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন, কারণ দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটার আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় ডায়লগ হোক। বসেন, খোলা মনে বসেন, আমরা সবাই মিলে সহযোগিতা করব, রাস্তা সবাই মিলে বের করব। আশ্চর্য, এখন এই পরিস্থিতি উত্তরণের জন্য সবার আগে হাত দেওয়া হয়েছে আমাদের শিশুদের গায়ে। বলা হয়েছে 3 দিন স্কুল বন্ধ করে ঘরে বসে তারা ডিজিটাল শিক্ষা নেবে। চতুর্থ শ্রেণীর একটা ছাত্র জবাব দিয়েছে, আমাদের আর জবাব দেওয়ার দরকার। ও বলেছে এনার্জি সেভ করতে গিয়ে আমরা একটা ক্লাসে 50 জন 60 জন বসে লেখাপড়া করি, একজন শিক্ষক থাকেন। এই লেখাপড়া করতে গিয়ে আমাদের মাথার উপর 4-5টা ফ্যান ঘুরে। এখন বলতেছেন বাসায় বসে শিক্ষা নেব, তো বাসা তো এক একজনের আলাদা, তাহলে 60 জনের মাথার উপরে 60টা ফ্যান ঘুরবে। তো এনার্জি সেভ করলেন কোথায় আপনারা? আপনারা উল্টা পথে চলতেছেন। সে বলেছে এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, এখন আবার ডিভাইসে আপনারা আসক্ত করার জন্য শিশুদেরকে ঘরে বন্দি করছে। এইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সামিল। আমরা মেনে নেব না। একদিনের জন্য আমরা চাই না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যা। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। শিক্ষা জাতুর মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একবার করোনার সময়। কোন সুরাত উঠে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার ভেঙে দিবেন, আমরা তা মানব না। এই জন্যে এখানে যারা উপস্থিত তাদের সকলেরই হয় কারো সন্তান, কারো নাতি নাতনি স্কুলে যান, আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা বলে দিবেন আমাদের শিশুদের উপরে প্রথমে এই হাতিয়ার চালাবেন, আমরা তা হতে দেব না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই এলাকার যে দাবিগুলো আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। আমার উপর যেহেতু জাতীয় পর্যায়ের দায়িত্ব আছে, আপনাদের ভালোবাসা আগামী দিনেও পাব। শুধু এই এলাকা নয়, বাংলাদেশের জন্য কি করতে পারি আমি সেই পরামর্শ এবং দোয়াও আপনাদের কাছ থেকে চাই। আমি সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছি, মাননীয় সরকারি দল, এই গদি চিরস্থায়ী কারো জন্য নয়। আজকে যে জায়গায় আপনারা বসেছেন সে জায়গায় বসে অনেকে দীর্ঘদিন দেশ চালিয়েছেন, আজকে এই সংসদে তাদের একজনও নাই। আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় একদিন আপনারা বসেছিলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন। মনে রাখবেন, অতীতের সরকারি দল বিরোধী দল অনেকেই এখন সংসদে আসতে পারেন। সুতরাং ভুলে যান কে সরকারি দল আর কে বিরোধী দল, বরঞ্চ সম্মান করুন জনগণকে, অধিকারের জন্য অধিকার দেওয়ার জন্য চেষ্টা করুন, আল্লাহ সম্মানিত করবেন। আজান হয়ে গেছে, আপনাদেরকে আবারও শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। অফিস চালু হলে আপনাদের দাওয়াত থাকলো এবং সংসদেও আপনাদের দাওয়াত থাকলো। যারা সংসদ অধিবেশন দেখতে চান ইনশাআল্লাহ তাদেরকে আমরা সুযোগ করে দেব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।